শুভ সকাল। গুড মর্নিং, সিট ডাউন। কালকে আমরা পড়া দিছিলাম, কি পড়া দিছিলাম? অপরিচিতা গল্প। আর বলছিলাম অপরিচিতা গল্পের লেখক পরিচিতি পড়তে, তাই না? পড়ছো মেহেদি? বই নাই? ফোন আছে? ফোনেও তো ডাউনলোড করে পড়তে পারতা। অপরিচিতা দিলেই চলে আসতো, তাই না? সায়ন পড়ছো? যাক আয়শা, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার কোন ছোট গল্প দিয়ে ছোট গল্প লেখা আত্মপ্রকাশ করে? ভিখারিণী। ভিখারিণী দিয়ে প্রথম সে 1284 সালে, নাকি 1284 সালে। এখন যদি 1284 সাল একে যদি আমরা বলি, তাহলে ইংরেজি কত সালে এটা প্রকাশিত হয়েছিল? এটা আমরা কীভাবে বের করব? ধরো বলতেছে বাংলা 1284 সালে সে ভিখারিণী গল্প প্রকাশের মাধ্যমে তার ছোট গল্প লেখা আত্মপ্রকাশ করে, তাই না? তাহলে এই 1284-কে এখন যদি বলো ইংরেজি কত সালে বলছিল, এখন একটা সমস্যা না আমাদের? এখন একটা মনে রাখবা, 593। যদি কোনো ইংরেজি বাংলা সন হয় তার সাথে 593 যোগ করবা, তাহলে তোমার ইংরেজি সন চলে আসবে। যদি ইংরেজি সন থেকে তোমার বাংলা সন জানতে চায়, তাহলে কি করবা? সেখান থেকে 593 বিয়োগ করবা, তাহলে দুইটাই পেয়ে যাবা। তাহলে 1284 সাথে আমরা যদি ইংরেজি ব্যবহার করি, তাহলে 93 যোগ করে তো কত আসবে? কত আসবে? 593 যোগ করলে কত আসবে? যোগ করো, খাতা কলম আছে, যোগ করে ফেলাবা। 1284 যোগ 593। (1877) তাহলে 1877 সালে সে ভিখারিণী গল্প প্রকাশ করে এবং এটা তার প্রথম ছোট গল্প, তাই না? তাহলে আমরা এখানে পাইলাম কত? 1284। তা কত বছর বয়সে জানো? কত বছর বয়স তখন ছিল তার, রবীন্দ্রনাথের? 16 বছর। তাহলে আমরাও কিন্তু দেখো, আমরাও কিন্তু ইন্টারে চলে আসছি, তাই না? আমরা কি করছি? এখনো কিছু পর্যন্ত লিখছি? নিজের ডায়েরিটা পর্যন্ত লিখিনি। লিখছো? নিজের ডায়েরিটা পর্যন্ত লিখুনি, আর সে এই সময় ভিখারিণী গল্প লিখে ফেলছে। এবং 8 বছর বয়সে সে প্রথম কবিতা লিখছিল, তাই না? তাই তো? তাহলে এই যে বললাম যে কয়টা তার ছিল, কাব্যগ্রন্থ ছিল কয়টা? 52টা, 38টা নাটক, তাই না? যাক, আমরা এই যে প্রথম আমাদের গল্প, যেটা আমাদের গল্প হচ্ছে কি, প্রথম ছোট গল্প হচ্ছে কি? অপরিচিতা। ছোট গল্প কাকে বলে? ছোট গল্প কতগুলো ক্যারেক্টার থাকবে, কিন্তু এই ক্যারেক্টারগুলো যখন মানে একবার একটা আছে না, ফিনিশ দেওয়া, এর ফিনিশ থাকবে না, এমন কিছু করে শেষ করবে যেখানে পাঠকের আরো আগ্রহ থাকবে। এগুলোকে ছোট গল্প বলে। তোমরা যদি ছোট গল্পটা পড়ে থাকো, তাহলে দেখবা এখানে কল্যাণী কে ছিল? বুঝি নাই? গল্পের নায়িকা কল্যাণী, আর তার বাবার নাম ছিল শম্ভুনাথ সেন, তাই না? আর এখানে অনুপম কে ছিল? নায়ক, কিন্তু কি ব্যক্তিত্বহীন, তাই না? এই ব্যক্তিত্বহীনটা কিভাবে আসলো? সব কিছু তার মামার উপরে নির্ভরশীল। আবার দেখো, ওই যে তোমাদের ওই যে প্রিন্সিপালের রুমে দেখবা ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা চিঠি আছে, তাই না? ওখানে সে তার সন্তানকে বলছে, আমার সন্তানকে আদর করবেন না, শাসন করবেন কিন্তু আদর করবেন না। আদর করলে কি হবে? সে মনুষ্যত্ব তার জেগে উঠবে না, সে সমাজের সাথে ফাইট করা শিখবে না, তাই না? আর এটাই হচ্ছে আদর করার পরিণাম। এই অনুপমকে কি করছে? তার মামা এবং মা প্রচণ্ড রকমের আদর করছে, তাই না? তাকে কোল থেকে নামায় নাই, তাই না? স্যাররা তাকে কি বলতো? মাকাল ফল বলতো। মাকাল ফল চিনো? একটা ফল, উপর দিয়ে সুন্দর, একেবারে লাল টকটকা লাগে, কিন্তু ভিতরে পচা, কালো, পিচের মতন কালো থাকে। এটাকে বলে মাকাল ফল, মানে যার বহির্ভাগ সুন্দর কিন্তু ভিতরে নষ্ট, তাই না? একে বলে মাকাল ফল। তোমরাও কি মাকাল ফল? উপর দিয়ে সুন্দর, ভিতরে কোনো কাজ নাই।
এরকমই তো, তাই না? তো এই মাকাল ফলটাকে তো সুন্দর করতে হবে, ভিতর বাহির দুইটাই সুন্দর করতে হবে, তাই না? আর এই ভিতর বাহির সুন্দর করার জন্য কি করতে হবে? একটু পরিশ্রম করা লাগবে। আর পরিশ্রমটা কোথায় করতে হবে? পড়ালেখায় করতে হবে। আজ আমরা দেখো 3 সপ্তাহ হয়ে যাচ্ছে না আমাদের ক্লাসের প্রায়, এখনও আমরা অপরিচিতা গল্পে পড়ে আছি। কিন্তু অন্য অন্য যারা কলেজে আছে তারা কিন্তু অপরিচিতা গল্প শেষ করে আরও সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে। এতে দেখা যাবে এই মাস পরে একটা পরীক্ষা নেবে, আর আমরা পড়ে আছি কোথায়? অপরিচিতা গল্পে। অন্য অন্য সাবজেক্টগুলো এরকম অবস্থা, তাই না? তাহলে আমাদের তো একটু ফাস্ট হওয়া লাগবে। আমাদের আমি চাচ্ছি না যে আমরা খরগোশের মতন দৌড়া যাই, খরগোশের মতন আমাদের দৌড়ানোর দরকার নাই, তাই না? আমরা কচ্ছপের মতোই দৌড়াই, কিন্তু সেটা তো দৌড়াইতে লাগবে। তোমরা তো চুপ করে একবারে স্থবির হয়ে আসো, পড়তেছই না। বই নাই, এজন্য কি বই কালেক্ট করা যায় না? মানুষের 3টে হাত, কি কি হাত বলো তো? হ্যাঁ, এই যে অজুহাত, এই যে অজুহাত, ল্যাম এক্সকিউজ, যাকে বলে ল্যাম এক্সকিউজ। এই ল্যাম এক্সকিউজ যতদিন থাকবে তোমার সফলতায় ততদিন বাধা পড়তে থাকবে। তুমি চাইলেই কিন্তু বই তুমি সংগ্রহ করতে পারতা, তোমার সিনিয়ররা যারা ছিল তারা বই নিয়ে আসে, তাই না? তাদের কাছে নিতে পারতা। তুমি চাইলেই তুমি ফোন থেকে ডাউনলোড করে পড়তে পারতা, শুধু ইচ্ছাটা নাই যে স্যারকে এটা আমি ল্যাম এক্সকিউজ বলতে পারবো যে আমার বই নেই, তাই না? এই যে যদি তোমার ইচ্ছা থাকতে, বলা হয় হোয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, নাকি? ইচ্ছা যে থাকলে উপায় হয়, ইচ্ছা নাই তো উপায় হবে কিভাবে? তা আমরা কালকের থেকে বলতেছি, আমরা কিন্তু আগের থেকেই ঋণগ্রস্ত। আমরা যে পড়াটা ছিল সেই পড়াটা না পড়তে পড়তে আমরা কিন্তু অলরেডি অনেক ঋণগ্রস্ত। প্রত্যেকজনের মাথায় প্রচুর ঋণের ভার। এই ঋণগুলো আমরা তো শোধ করতে হবে কিভাবে? পড়ালেখা করে। এখনও যদি আমরা এরকম এক্সকিউজ নিয়ে থাকি যে বই নাই, কারেন্ট নাই, বৃষ্টি হচ্ছে, এই যে এই এক্সকিউজগুলো কি হবে? কাউকে তুমি অন্য কাউকে ফাঁকি দিতে পারতিস? কাকে ফাঁকি দিচ্ছ? নিজেকেই ফাঁকি দিচ্ছ। আর এই ফাঁকির পরিমাণ যখন অনেক বৃহৎ হয়ে যাবে তখন দেখবা তুমি আর নাই, তুমি হারিয়ে গেছো, একেবারে আধারের অতল গহ্বরে হারিয়ে গেছো। এরকম অনেক হয়েছে, অনেক আছে যারা আধারের অতল গহ্বরে হারিয়ে গেছে, তাই না? সেদিন আমরা বলছিলাম তব 18 শুনি জয়ধ্বনি, তাই না? এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে, তাই না? বিপদের সময় এ বয়স অগ্রণী, এ বয়স তবুও তো নতুন কিছু করে। তো এই যে নতুন কিছু করা, তোমাদের মধ্যে তো সেই প্রয়াস দেখি না। তোমরা এরকম নির্জীব কেন? এরকম নির্জীব হয়ে থাকা যাবে না তো। তোমাদের উদ্যমী হওয়া লাগবে, তোমাদের সচেতন থাকা লাগবে, তোমাদের ঝড়ের মতন থাকা লাগবে, শক্তি থাকা লাগবে। আমি প্রথম থেকেই বলতেছিলাম তোমাদের কি লাগবে? কনফিডেন্স। কনফিডেন্স কাকে বলে? আত্মবিশ্বাস, তাই না? যে আত্মবিশ্বাস লাগবে। আই ডু, আমি পারি, আমি করতে পারবো। আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে, তাই না? কালকে বলছিলাম কি, আমার এখন এই মুহূর্তে এখন থেকে আমার পড়ালেখা শুরু করা লাগবে যদি আমি ভালো কিছু করতে চাই। কালকে, পরশুদিন, শুক্রবার, রবিবার, সোমবার এটা করলে হবে না। আমার এই মুহূর্ত থেকে পড়ালেখায় মনোযোগ দেওয়া লাগবে এবং আমার যতটুকু সম্ভব পুরোটাই এখানে মনোযোগ দেওয়া লাগবে। তাহলে কি হবে? আমার ভালো হবে, প্রোগ্রেস হবে, ডেভেলপ হবে, আমি এখান থেকে অন্য জায়গায় যেতে পারবো। আর তুমি যদি আগের নিয়ম অনুযায়ী চলো, তুমি স্কুলে যেভাবে পড়ে আসছো সেইভাবে চলো, তাহলে তোমার কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তুমি দিন দিন আরো অন্ধকারের দিকে যেতে থাকবা। তোমরা কি চাও অন্ধকারে যেতে? আলোর দিকে আমাদের যাওয়ার লক্ষ্য, তাই না? আমরা আলোর দিশারি, আলোর দিকে যাব, ভালোর দিকে যাব, সত্যের দিকে যাব, সততার দিকে যাব, তাই না? আর এর জন্য আমাদের পরিশ্রম করা লাগবে, প্রথমেই পরিশ্রম করা লাগবে। কিন্তু এই যে আজকে দেখো, তোমরা যেই কয়জন আছো তার মধ্যে আয়েশা মনে সম্ভবত একটু পড়ছে, বাকিগুলো এই যারা নতুন আসছে এরা পড়েনি। কিন্তু তোমরা যারা আছো তোমরাও পড়ো না। তোমরা একটা এক্সকিউজ নিয়ে আসছো, কি? বই নেই। কখনোই কাউকে লাইফের যে কোনো মুহূর্তে এক্সকিউজ দেখাবা না। চাবা এক্সকিউজটাকে আমি বাতিল করে আমার কাজটা সমাধান করতে। এক্সকিউজ, ল্যাম এক্সকিউজ, এগুলো তোমার জন্য ক্ষতিকর। প্রত্যেকটা এক্সকিউজ তোমার জন্য ক্ষতিকর। যখন তুমি এক্সকিউজ দেখাইতে লজ্জা পাবা বা শরম লাগবে, তোমার দেখবা তোমার প্রত্যেকটা কাজ হয়ে যাচ্ছে। আসো, এই এক্সকিউজ দেখানো যাবে না। ডান হাত, বাম হাত, এই 3 হাতই 2 হাতই থাক, 3 হাতের দরকার নাই, নাকি? এই অজুহাতের দরকার নাই।
তো যাই হোক, আমরা যদি এই গল্পে পড়ি, তোমাদেরকে একটু আলোচনা করি। আমরা এই গল্পে দেখব কল্যাণী একজন নাম আছে, সে হচ্ছে, তার বাবা হচ্ছে শম্ভুনাথ সেন, তিনি একজন ডাক্তার ছিলেন। আর এদিকে আছে অনুপম, অনুপমের বাবা ছিল উকিল, তার নাম এখানে উল্লেখ করা হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে কি, অনুপম যখন মাস্টার্স পাশ করে, স্নাতকোত্তর, তখন তার কাছে অনেক হিউজ একটা সময় থাকে, তাই না? এই সময়ে তখন তার মধ্যে একটা বিয়ের একটা সম্ভাবনা আসে এবং বিয়ে করতে চায়। গিটার লাগাও। এত কথা বলে কানে একবার লাগে। এই বিয়ের জন্য সে, তার এক বন্ধু থাকে হরিশ, হরিশ যখন আসে বলে, যদি বিয়ে করতে চাও আমার কাছে একটা মেয়ে আছে অত্যন্ত সুন্দর, তোমরা, তোমার বাবা কে, আসুক, এত দেরি কেন, গেটে লাগিয়ে দাও। আর এখানে অনুপমের মামা থাকে, যে হচ্ছে তার চেয়ে 5-6 বছরের বড়, কিন্তু মূল গার্ডিয়ান, মানে ওই তাদের সংসারের মূল গার্ডিয়ান হচ্ছে সংসারের মেন অভিভাবক বা প্রধান অভিভাবক হচ্ছে এই মামা, তাই না? এই মামা তাদের সব কিছু করে, তার আয় ব্যয় সব কিছু এই মামা দেখে। এর জন্য অনুপমকে কিচ্ছু করতে হয় না, এবং তার মা তাকে অত্যন্ত আদর করে। এর মার জন্য তার বাসায় রুমের মধ্যেও কিছু করতে হয় না। যখন পরীক্ষা শেষ, তখন তার মধ্যে এই বিয়ে আসে। এবং কি বললাম, হরিশ তার বন্ধু বলে এরকম হাতে একটা মেয়ে আছে। ঠিক আছে, তাহলে তুমি এই কথাটা আমার মামাকে বলো, যদি মামা রাজি হয় তাহলে আমি তো রাজি আছি, আমি তো বিয়ে করার জন্য এখন প্রস্তুত। তার মামাকে বলে, তার মামার আবার এরকম, সে কিন্তু স্বার্থপর লোক এবং অর্থলোভী। তা সে আবার অর্থলোভী হলো, সে আবার এরকম একজন মেয়েকে চাচ্ছে, যেই মেয়ে খুব ধনী, এরকম মেয়ে হবে না, সে চাচ্ছে এরকম যারা ধনী ছিল আগে কিন্তু এখন ধনী নাই, এখন অবস্থাটা খারাপ, এই মেয়েকে রাখতে হবে। এই মেয়ের বাবা কি হবে, এই মেয়ের বাবা কখনো মাথা উঁচু করে কথা বলবে না, ওরা যা বলবে তাই শুনবে। এজন্য সে এরকম মেয়েকেই পছন্দ করতেছিল। এবং এই যে কল্যাণীর বাবা কিন্তু এরকমই, তারা আগে অনেক বড়লোক ছিল, কিন্তু কালের ক্রমে তারা গরিব হয়ে গেছে, এখন না চালাতে পারে, তারা পশ্চিমে যা বসবাস করা শুরু করছে। তাহলে তার মামার রাজি হইলো, ঠিক আছে সমস্যা নাই, আমরা রাজি। তা বিয়ে দেখার জন্য, বউ দেখার জন্য আগে যেমন এখন ছেলেরা দেখে না বউকে, আগে কিন্তু এরকম ছিল না, ছেলেরা দেখতো না, মানে যার বিয়ে সে দেখতো না, আরেকজন যে দেখে আসতো। এখন এই দেখার দায়িত্বটা পড়ে বিনু দাদার উপরে। মানে বিনুদা আবার হচ্ছে কি হলো, এই অনুপমের পিস্তুদা কাকে বলে, মানে ফুফাতো ভাই নাকি, ফুফাতো ভাই। তো ফুফাতো ভাইকে এই দায়িত্ব দেওয়া হয়। তা ফুফাতো ভাই দেখে আসে, সে বলে মেয়ে তো চলে, ভালো, সমস্যা নাই। মানে ইনি আবার ৮-৬ কথা বলে একটু কম, মানে অত্যন্ত হইলে বলে মানানসই। জানলাগুলো খুলে দাও তাহলে একটু ঠান্ডা লাগবে। এইটা খুলে, এই পাশেরটা খুলে না, হ্যাঁ শক্তি দাও তাহলে খুলবে। তাহলে এই বিনু দাদা সেই মেয়েকে দেখে আসে এবং তারা রাজি হয়। এবং বিয়ের জন্য যখন যায়, এবং এর মধ্যে পণ বলে একটা কথা আছে, পণ, তাই না? পণ দিতে হয়। আমরা এখন যেটাকে বলি কি, যৌতুক নাকি, ইংলিশে বলে ডোরি সিস্টেম, তাই না? তো এই যে যৌতুক, পণ দেওয়ার জন্য এই পণ নির্ধারণ করা হয়, কি কি দিবে সব কিছু নির্ধারণ করা হয়। তা এইটা আবার তার মামা আছে, সেটা ঠিক করার পর তারা যখন বরযাত্রী যায়, বিশাল এক বরযাত্রী নিয়ে যায়। তার মামা এবং মা হাসাহাসি করে যে এই বরযাত্রীকে তো মেয়ের বাবা আপ্যায়ন করতে করতেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। মানে মানুষকে একটা ওট সিচুয়েশনে ফেলানো, মানে শম্ভুনাথ সেনকে ওট সিচুয়েশন ফেলালে তারা খুশি হবে। তো যাই হোক, বরযাত্রী যখন যায়, তারা দেখে বেশি একটা আয়োজন, অতটা মধ্যম সাইজের একটা আয়োজন করছে, অতটা জাঁকজমক না।
তারপরে কনের বাবাও তাদের কাছে অতটা নত স্বীকার করতেছে না, সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কনের বাবার এক বন্ধু ছিল, সে তাদেরকে যথেষ্ট আপ্যায়ন করছে বলেই এবারের মতন রক্ষা হয়েছে। যা হোক, এরকম করার পরে এখন তার মামা তার শম্ভুনাথ সেনের সাথে কথা বলতেছে যে আপনারা কি কি দিবেন স্বর্ণ অলংকার, সেগুলো কই, ওগুলো আগে যাচাই করি আপনারা ঠিক মতন দিচ্ছেন কিনা, তাই না? যে কথা ছিল যেগুলো সেগুলো দিচ্ছেন কিনা। তো এই কথা শুনের পর শম্ভুনাথ সেন কার কাছে আসে জানো? অনুপমের কাছে, যে তোমার মামা তো চাচ্ছে যে আমি যেই অলংকারগুলো দিয়েছি সেগুলো খাঁটি কিনা, সেগুলো সঠিক আছে না কিনা, এগুলো যাচাই করতে হবে, তুমি কি বলো? তা ও চুপ করেছিল, তাই না? তা ওর মামা বলে ও কি বলবে, আমি যা বলবো সেটাই সঠিক হবে। তা শম্ভুনাথ সেন আবার বলে তোমার মামা যা বলছে তা কি ঠিক? সে আবার বলে হ্যাঁ। তখন তাকে বুঝতে পারে তো এর তো কথার কোনো মূল্য নাই, তাই না? ডিসিশন দেওয়ার মতন কোনো মূল্য নাই, ব্যক্তিত্ব নাই, তাই না? তখন কি বলে, ঠিক আছে তাহলে তোমরা যা বলতেছো তাই করা হোক, তাহলে আমি কন্যার কাছ থেকে কন্যাকে যেগুলো অলংকার পরাইছি সেগুলো খুলে নিয়ে আসতেছি, তোমরা যাচাই করো। সে যায়, কিছুক্ষণ পরে তার মেয়ের কাছ থেকে সব স্বর্ণ অলংকার যেগুলো পরা ছিল খুলে নিয়ে এসে ওনাদের সামনে দেয়। ওখানে শ্যাকরা ছিল, শ্যাকরা বলতে যারা যে স্বর্ণ পরীক্ষা করে সে ছিল, সে পরীক্ষা করে এগুলো কি পরীক্ষা করবে, এগুলো তো অনেক আগেকার স্বর্ণ, এগুলো তো খাঁটি, এগুলো কোনো ভেজাল নাই। যাই হোক, শম্ভুনাথ সেন একটা ওইখান থেকে ইয়াররিং, মানে ওই যে দুল দেয় না, ওই কানের দুল একটা বের করে দেখে, এটা একটু যাচাই করে দেখেন তো। এটা তো যাচাই করার কি আছে, এটা তো বিলেতি মাল, এখানে কোনো স্বর্ণের পরিমাণ খুব কম আছে, এটা ভালো জিনিস না। তা ওই শম্ভুনাথ সেন আবার এটা কি দেয়, ওর মামাকে দিয়ে বলে এটা আপনার হাতে রাখেন, এটা আপনাদেরই দিয়া, মানে যখন ওই যে মেয়েকে দেখতে আসছিল তখন মেয়েকে দিয়েছিল, ওই স্বর্ণটা দিয়েছিল। যাই হোক, এরপরে ঠিক আছে আর কি করেন, খাওয়া দাওয়া করেন। আর খাওয়া দাওয়া করার পরে লগ্ন, মেয়েদের হিন্দুর লগ্ন আছে না, লগ্ন ওটা আপনাদের দেখতে হবে না, আগে খাওয়া দাওয়া করেন। বিয়ের আগে কিন্তু খাওয়া দাওয়া করে না, সম্ভবত বিয়ে হয় তারপরে তো খাওয়া দাওয়া করে না, কিন্তু তার বাবা বলতেছে আপনারা খাওয়া দাওয়া করেন। তাকে সবাইকে বরযাত্রীকে খাবার টাবার দেয়, ভালো মতন খাবার টাবার করার পর আপ্যায়ন করার পর বরকেও বলে তুমিও এক কাজ করো, তুমিও বসে পড়ো। তোর মা বলে কেন এখন বসবে কেন, আগে বিয়েটা হোক, কেন আগে এটা খাইলে কোনো সমস্যা নেই, খাওয়া হোক। তারপরে তার মামা গরম দেখায়, সে খায় না, কিন্তু তারপরে বলে ঠিক আছে আপনাদের খাওয়াটাও হয়েছে, আপনাদের জন্য গাড়ি প্রস্তুত হয়েছে, আপনারা চলে যেতে পারেন। এত অবাক, মানে বিয়ে কেন না, আমি আর এই ইসের মধ্যে যে যারা মনে করছে যে আমি আমার মেয়ের স্বর্ণ চুরি করবো, যাদের মনে এরকম আছে, আমি তাদের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তা ঠাট্টা করতেছেন, তা ঠাট্টা তো শুরু করছেন আপনারা, আমি ঠাট্টার সম্পর্কটাকে আর বড় করতে চাই না, এখানেই শেষ করতে চাই, তাই না? এই বলে পাঠাই দিছে। এখন মামার অবস্থা তো খুবই খারাপ, মামা যেই চালাকি করছে, চালাকি ধরা খেয়ে গেছে, এখন তো অপমান চারদিকে। অনুপম বলতেছে বাংলাদেশে মনে হয় আমি প্রথম ছেলে যাকে তার মেয়ের পক্ষ বিয়ে না দিয়ে পাঠিয়ে দিয়েছে, তাই না? বড় অপমানের কথা, তাই না? এরকম বাংলাদেশে কিন্তু ইতিপূর্বে কখনোই হয় না, কারণ কন্যার বাবা, মেয়ের বাবা সবসময় ভয়ে থাকে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে এই বিয়ে আর হবে কিনা, তাই না? এই একটা ভয় থাকে। কিন্তু কল্যাণীর বাবার এই ভয় নাই, এবং কল্যাণীরও এটা ভয় নাই যে আমার বিয়ে হয় হোক না হয় নাই সমস্যা নাই, কিন্তু আমি তো এই ছেলেকে বিয়ে করতে পারি না যার কোনো ব্যক্তিত্ব নাই, তাই না? যে কথা ডিসিশনই নিতে পারে না, তার সাথে তো আমার বিয়ে হতে পারে না, তাই না? তাদেরকে ভয় দেখাবে কিভাবে? আমাদের বেশিরভাগ দেশের মেয়ে কিন্তু এই ভয়টা থাকে যে বিয়ে ভেঙে গেলে হয়তো আর বিয়ে হবে না, তাই না? গ্রামের মেয়ে বেশি, আরও এই মতো বেশি থাকে। আরও আমি কিছু দেখছি যে কোনো একটা যদি বিয়ে হয় তাহলে এলাকার মানুষ কেন জানি কতগুলো মানুষ বদনাম করতে একবারে, মানে নিজের টাকা খরচ করেও সে বদনাম করে, এরকম আছে। কিন্তু মানে তার এখানে কোনো প্রয়োজন নাই, কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই, কিন্তু সে বদনাম করবে শুধু শুধু। কি মজা পায় আমি জানি না। কয়েকদিন আগে যে আমাদের ইভা নামের মেয়েটা বিয়ে হলো না, এই যে আমাদের সেকেন্ড ইয়ারের, এই বিয়েতে যাই হোক নাম বলবো না, কেউ একজন এসে আমাদের বলছে এরকম ওরকম এরকম, আমি এটা বলার তো কোনো মানে হয় না, তাই না? তার অতীত ইতিহাস থাকতে পারে, সবাই যে একেবারে এখানে কি তুলসী ধোয়া সবাই, তুলসী পাতা ধোয়া সবাই, সবারই পিছনে না পিছনে কিছু ইতিহাস আছেই, থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু সেটা কি জন্য ঘটছে এটা তো কেউ জানে না, তাই না? ঘটনা তো তার মধ্যে যাইতে হবে। অনেক ঘটনাই আছে, কেউ একজন খুন করতেছে, কেন খুন করতেছে এটা কেউ দেখে না কিন্তু, তাই না? খুন করতেও অনেকে বাধ্য হয়, তাই না? দেখবা ছবিতে অনেক সময় দেখা গেছে কি একজন অন্যায় করতেছে, তারপরে খুঁজে দেখা যায় কি তার ছেলেকে বা তার পরিবারকে কি করছে,
কি করে ওটা, কিডন্যাপ করছে, তাই না? কিডন্যাপ করে তাকে বাধ্য করছে ওই দুর্নীতি করার জন্য, তাই না? এরকমও ঘটনা পৃথিবীতে অনেক আছে। তাহলে আমরা তো যে ঘটনা ঘটাচ্ছে আমরা তার সাথে নাই, আমাদের তো বুঝতে হবে তার, যদি আমরা কারো ব্যাপারে মন্তব্য করি অবশ্যই আমার কি করতে হবে, তার অবস্থানে যাইতে হবে, তাই না? তার অবস্থানে গিয়ে তখন বুঝবো আসলে সিচুয়েশনটা কেমন। কিন্তু আমরা তো এরকম করি না। আমরা কি করি, সরাসরি জাজমেন্ট করে দিই, সরাসরি জাজমেন্ট করে দিই যে ও খারাপ, ও খারাপ দেখে এটা করছে। সরাসরি আমরা ঘটনার গুরুত্ব, ঘটনার গভীরতা কিচ্ছু না ভেবে সরাসরি জাজমেন্ট করি মেয়েটা খারাপ বা ছেলেটা খারাপ। এটা আমাদের এখন ট্রেডিশন হয়ে গেছে, এটা আমাদের ট্রেন হয়ে গেছে। কোনো কিছু না ভাইবা শুধু শুধু সরাসরি বলা যে ও খারাপ, তাই না? এবং তার খারাপ দিকগুলোকে হাইলাইট করা, তার যে খারাপ দিকগুলো সেগুলো একেবারে আরও অনেক কিছু যোগ করে উপস্থাপন করা। যদি ঘটে 5, একবারে 25 পর্যন্ত আমরা নিয়ে যাব, তাই না? এই যে, তাহলে এগুলো কি সমাজের জন্য ভালো? কোনো দিক দিয়েই ভালো না। তুমি এমনভাবে কারো সম্পর্কে বা কারো বিষয়ে কথা বলবা যখন যদি ওই ব্যাপারটা প্রকাশিত হয় তুমি যেন তার সামনে মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারো, তাই না? এমন কারো কোনো বিরুদ্ধে বা সপক্ষে কথা বলবা না যেটা প্রকাশ হওয়ার পরে তার সামনে তোমাকে মাথা হেড করে কথা বলতে হয়। আমাদের লাইফে কিন্তু এরকম অনেক ঘটে যে আমরা এমন না জেনে বুঝি যে আমি যা বলতেছি এটা তো প্রকাশ হবে না, এরকমভাবে বলি যে পেঁচায় পুচায় রং মাখা অনেক কথা বলি, কিন্তু এটা যখন প্রকাশ হয়, সে যখন যায় জানে, তখন তার সামনে কিন্তু আমাদের মাথাটা নিচু হয়ে থাকে, তাই না? যে তুমি এটা বলছো কেন? অনেকে আবার ঘাটতারামি করে, ঠিক আছে বলছি তো ভালো হয়েছে, তুই তো এরকম ইহান তেন এরকম করবে, কিন্তু আসলে সে নিচক থেকেই ছোট হয়ে যায়, তাই না? তা আমাদের এমন করা উচিত না যেগুলো বললে আমি তার সামনে উঁচুভাবে বা চোখের সাথে চোখ রেখে কথা বলতে পারবো না, এগুলো বলা উচিত না। এটা তোমরা মনে রাখবা যে আমি কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলবো না যে সে উপস্থিত হলে তার চোখে চোখ রেখে আমি কথা বলতে পারবো না, তাই না? তাহলে এই যে একটা ব্যাপার, তো এইখানে এরকম বাংলা সাহিত্যে বা বাংলা সাহিত্যে এরকম প্রথম রবীন্দ্রনাথ দেখাইছে যে কন্যার বাবা কি করলো, বরকে পদত্যাগ করলো, তাই না? বরকে ভাগিয়ে দিল যে আমার মেয়েকে তোমার সামনে বিয়ে দিব না। যে ভাবে যে আমি আমার মেয়ের স্বর্ণ আমি চুরি করতে পারি, তাদের মনে কেমন থাকতে পারে, তাদের মন কত ছোট হতে পারে। আর আমি এই ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। তোমরা মেয়েরাও দেখবা অনেক ছেলে হয়তো বা দেখবা মাকাল ফল দেখে, একটু আগে বললাম মাকাল ফল, অনেক ছেলে দেখবা বা মেয়ে দেখবা অনেক সুন্দর মেয়ে, ছেলেরা অনেক স্মার্ট, কিন্তু তাদের ভিতরে ব্যক্তিত্বহীনতা আছে, তাদের মধ্যে স্বার্থপরতা আছে, তাদের মধ্যে মিথ্যা আছে। এই মানে তোমার ব্যক্তিত্বহীনতা এবং স্বার্থপরতা যার মধ্যে থাকবে সে তোমার সাথে কখনোই ভালো রিলেশন করতে পারবে না, সে তোমার সাথে দীর্ঘস্থায়ী রিলেশন করতেই পারবে না। কারণ কোনো এক সময় যদি স্বার্থে তার ব্যাঘাত ঘটে, তোমাকে সঙ্গে সঙ্গে সে অপমান করতে একটু দ্বিধাবোধ করবে না, একটু মানে মুহূর্ত দ্বিধাবোধ করবে না তোমাকে অপমান করার জন্য। এই জন্য তোমরা যখনই যার সাথে বন্ধুত্ব করো, রিলেশন করো, যাই করো, তার ব্যক্তিত্ব এবং সে স্বার্থপর কিনা সেটা দেখে করবা। কখনো মিথ্যুকের সাথে সম্পর্ক করবা না, কখনো ভীরুর সাথে সম্পর্ক করবা না, কখনো স্বার্থপর লোকের সাথে সম্পর্ক করবা না। কারণ এরা তোমার বিপদে কখনোই তোমার পাশে থাকবে না, কখনোই থাকবে না এর পাশে তোমার, এরা চলে যাবে। যখনই বিপদ দেখবে তোমার, সে চলে যাবে। এজন্য এদেরকে তোমার ফাইন্ড আউট করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে এবং এদের কাছ থেকে দূরে থাকতে হবে। আরেকটা কথা মনে রাখবা, যারা অনেকে আছে এখানে আমাদের মধ্যে সবচেয়ে বেশি আছে যে তোমার ভালো কাজের কখনোই প্রশংসা করে না, আছে না? ভালো কাজের কখনোই প্রশংসা করছে, এর সাথেও কখনো থাকবে না। কারণ এ তোমাকে দমায় দিবে, তোমার ভালো কাজটাকে উৎসাহ না দিয়ে তোমাকে দমায় দিবে, তুই পারবি না এটা, তো তার মানে তোমাকে আগাতে দিবে না। আর সবচেয়ে বড় কথা, তোমাদের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। যদি সবাই ভুলও কয় যে তুমি ভুল পথে যাচ্ছ, তুমি যদি মনে করো আমি পারবো এটা, তুমি আগায় যাবে, কখনো এটা ছাড়বা না যে আমি এটা করবই, আমি এটা করবই, আমি এটা করে দেখাবই। তোমার মনের মধ্যে আরো 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ জিত নিয়ে তুমি করবো, আমি এটা করে দেখাবই, আমার মধ্যে সেই সামর্থ্য আছে, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, আমি এটা পারবো। এই যে এই জিতটা যদি তোমরা আনতে পারো, তাহলে ওই যে বলো তব 18 শুনেছি জয়ধ্বনি, এই জয়ধ্বনি শুনতে পারবা। এই জিতটা আনতে হবে তোমাদেরকে তো এমনভাবে তোমাদেরকে দুর্বল করা হয়েছে, তোমাদের মেরুদণ্ডের একটা একটা করে স্পাইন খুলে ফেলা হয়েছে। আমাদের এই যে স্কুল কলেজের যে শিক্ষকরা আছে তারা একটা একটা করে তোমাদের মেরুদণ্ড খুলে ফেলছে।
তোমরা এখন শির দাঁড় করে দাঁড়াবা সেই ক্ষমতাই তোমাদের নাই, কিন্তু এটা তোমাদের আনতে হবে। আনতে হবে যে এখন এই যে তোমরা চুপ করে আছো তার মানে কি আমি পারতেছি না, করি নাই, এই পড়াটা তোমাকে আনতে হবে। এই মনোযোগটা যদি যতক্ষণ পর্যন্ত তুমি না আনতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ভালো কিছু করতে পারবা না। আর তোমার একমাত্র ভালো করার উপায় অন্য কোনো আদার্স ওয়েই নাই, আদার্স আলটারনেটিভ কোনো ওয়ে নাই যে পড়ালেখা তোমার লাগবে। তুমি পড়ালেখা ছাড়া ভালো কিছুই করতে পারবা না। পড়ালেখা করো, তোমার ফ্যামিলিকে তুমি চেঞ্জ করতে পারবা, তোমার নিজের বিবেককে চেঞ্জ করতে পারবা, তোমার সমাজকে তুমি চেঞ্জ করতে পারবা, তোমার সামাজিক যে স্ট্যাটাস আছে সেটাকে চেঞ্জ করতে পারবা একমাত্র পড়ালেখার মাধ্যমে। আদার্স কোনো ওয়ে নাই, আদার কোনো ওয়ে নাই। আর এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের সামর্থ্য আমাদের সবারই আছে। আমরা কালকেও বলছিলাম আমাদের দৈহিকভাবে আমরা এখানে কেউই অসমর্থ নই এবং মানসিকভাবেও কেউ অসমর্থ নই। মেন্টালি ডিস্টার্ব কারো আছে? নাই। শারীরিকভাবে সবাই সুস্থ। তাহলে আমরা পরিশ্রম করতে ক্যাপাবল, তাই না? আমরা পরিশ্রম করতে পারি, শুধু আমাদের ইচ্ছার দরকার। এই ইচ্ছাটাকে মেরে ফেলছে কারা? এই আমাদের বোল্ডিজিং শিক্ষা ব্যবস্থা, তাই না? আমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে বলাই দিছে, তোমাদেরকে দেখাই দিছে যে তোরা পারবি না, তোদের মাথায় কোনো ব্রেন নাই, তোদের ঘিলু নাই, তোরা স্থবির, তোরা কাঠ, তোরা জড় পদার্থ। এইটা তোমাদেরকে দেখাই দিছে তারা। তোমার কনফিডেন্স লেভেলটাকে একেবারে ভেঙে চুরে শেষ করে দিছে। কিন্তু আসলে তোমাদের কনফিডেন্স, তোমাদের মনে করো কি তোমাদের মাথায় ঘিলু নাই? ঘিলু নাই, ব্রেন নাই তোমাদের মাথায়? সবার মাথায় ব্রেন আছে। আর যতটুকু ব্রেন আছে এনাফ, যথেষ্ট। এর চেয়ে বেশি ব্রেনের একজন স্বাভাবিক মানুষের এর চেয়ে বেশি ব্রেন দরকার নাই। তুমি অস্বাভাবিক হতে চাবো না যে অস্বাভাবিক কিছু শক্তিমানের মতন এরকম করলা বন্ধ হয়ে গেলো, এরকম কিছু তো অলৌকিক ব্যাপার, তাই না? মানুষের এরকম স্বাভাবিক ব্রেন থাকতে হবে। আর এই স্বাভাবিক ব্রেনে যতটুকু তোমার ব্রেন আছে এর যদি 1/3 তুমি ইউটিলাইজ করো, তুমি ভালো, অনেক ভালো কিছু করতে পারবে। কিন্তু তুমি ইউটিলাইজই করো না, তুমি ব্যবহারই করো না, তাই না? তোমার কাছে ধরো একটা পাওয়ার আছে, সেটা তুমি রেখে দিলা, সেটা তুমি ব্যবহার করলা না, সেটা কি দেখা যাবে? কিন্তু পাওয়ারটা একদিন, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা একটা উপন্যাস ছিল, সেখানে বলছে যদি লোহাকেও অবহেলায় রেখে দেওয়া হয়, লোহাতে কি বলে? মরিচিকা ধরে, তাই না? তা তুমিও যদি তোমার ব্রেনটাকে অবহেলায় রেখে দাও, সেখানেও মরিচিকা ধরবে, তাই না? তুমি ধরো একটা পড়া পড়তেছো, তো পড়ার থেকে তুমি যদি অনেক সময় এই থাকো, মানে পড়ার বাইরে থাকো, দেখবা তোমার আগের পড়াগুলো কি হয়েছে? আলিমুল গায়েব মাথা থেকে, তাই না? মাথা থেকে সব চলে যাবে। কখনোই তুমি মনে রাখতে পারবে না, একটা মনে রাখার ডিউরেশন আছে, এতক্ষণ তুমি মনে রাখতে পারবা, তারপর তোমার মাথা থেকে সেগুলো ডিলিট করে দিবে। আমাদের মেমোরি হচ্ছে 2 প্রকার। আমাদের যেমন ফোনের মেমোরি আছে না, আমাদের মাথারও 2 প্রকার মেমোরি আছে। ফোনের রিড অনলি মেমোরি আছে না, আমাদেরও মাথায় স্থায়ী মেমোরি আছে, একটা অস্থায়ী মেমোরি আছে। আমরা সারা দিন যা দেখি সবই কি মাথায় থাকে? সব মাথায় থাকে না, অনেক কিছুই ডিলিট হয়ে যায়। এটা আমাদের মাথা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করে দেয়, এটা প্রয়োজন না, এটা প্রয়োজন না, এটা প্রয়োজন না, এগুলো ডিলিট। আর যেগুলো আমি মনে করি এগুলো গুরুত্বপূর্ণ, আমি যখনই দেখার সাথে শোনার সাথে মনে করবো এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, তখন আমার মাথা সিগন্যাল দিবে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোকে স্থায়ী মেমোরিতে নিয়ে যাও, তাই না? আমাদের মাথা স্বয়ংক্রিয় বলবে এগুলোকে স্থায়ী মেমোরিতে নিয়ে যাও। আমরা ঘুমের সময় যখন ঘুমাই তখন স্বপ্ন দেখি না? এই স্বপ্নগুলো কি? এগুলো স্বপ্ন হচ্ছে কি? তোমার ডাটা ট্রান্সফার হচ্ছে। যখন ডাটা ট্রান্সফার হয় তখন আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্ন ডাটা ট্রান্সফার হয় কি? অস্থায়ী মেমোরি থেকে যখন স্থায়ী মেমোরিতে যায় তখন আমরা স্বপ্ন দেখি। এগুলো হচ্ছে ডাটা ট্রান্সফার। তা আমি যখন গুরুত্ব সহকারে পড়বো, তুমি যখন আমার কথাগুলো গুরুত্ব শোনো, আমার সব কথা তোমাদের মনে থাকবে? থাকবে না, কিছু কিছু পয়েন্ট তোমাদের মনে থাকবে, আর এগুলো স্থায়ী মেমোরি চলে যাবে যদি তুমি মনোযোগ দাও। এই জন্য স্থায়ী মেমোরির জন্য তোমার মনোযোগ দেওয়া লাগবে। তোমাদের মনোযোগের পরিমাণও কিন্তু অনেক কম। তোমাদেরকে মনোযোগ দেওয়ার যে তোমরা সম্ভবত 10 মিনিট থেকে 15 মিনিট মনোযোগ সহকারে থাকতে পারো, তারপরে তোমাদের মধ্যে একটা উত্তেজনা চলে আসে, একটা মানে অস্থিরতা চলে আসে। এটা বৃদ্ধি করতে হবে। আর এটা বৃদ্ধির উপায় কি? তোমাকে ধ্যান করা লাগবে, যাকে বলে মেডিটেশন। তোমাকে দিনে দরকার হলে 20 মিনিট বা 25 মিনিট তোমাকে চোখ বন্ধ করে ভাবতে হবে আমি কে, আমি কি করতেছি, আমি কোথায় যাব, আমার দুর্বলতা কোথায়, আমার সবলতা কোথায়, আমি কি পারবো আর কি পারবো না। এটা যখন তুমি চোখ বন্ধ করে ধ্যান করবা, তোমার মধ্যে নিজস্ব সেলফ কনফিডেন্স বাড়তে থাকবে।
আর সেলফ কনফিডেন্স বাড়লেই তুমি যে কোনো কাজে সফলতা পাবা। এই যে কালকে আমরা পড়া দিছি, তোমরা অনেকেই বললো, ওই যে মারুফ বললো কি করলা, যে বই নাই। অনেকেই বলবা বই নাই, কিন্তু তোমার যদি ইচ্ছা থাকতো তুমি কিন্তু বইটা সংগ্রহ করতা। আর বসে থেকে আমাদের লাভ কি? এমনি তো আমরা ঋণগ্রস্ত, তাই না? অতীতে এমনি আমরা ঋণগ্রস্ত, আমরা অনেক না জেনে এই পর্যন্ত চলে আসছি, তো সেইগুলো আমাদের জানা দরকার না? এই যে আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা বলতেছি, আমরা যদি শোভা গল্পটা ভালো করে বলতাম তো ওখানেও তো লেখক পরিচিতি ছিল। আর লেখক কে ছিল ওখানকার? রবীন্দ্রনাথ ঠাকুরই ছিল, তাই না? আমরা যদি ওটা ভালো করে পড়ে আসতাম, আজকে কি আমাদের রবীন্দ্রনাথ পড়া লাগতো? আমরা একটু চোখ বুলাইলে আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে জানা হয়ে যেত, তাই না? কিন্তু আমরা ওখানে গাফলতি করে আসছি, ওখানে ফাঁকি দিয়ে আসছি, এই যে আমরা ফাঁকির মধ্যে পড়ে গেছি। আমরা নজরুলেরও কিন্তু পড়ে আসছি কিছু, তাই না? তো নজরুল সম্পর্কে যদি আমরা তখন জানতাম, পড়ালেখার সিস্টেম দেখো, তোমাকে কিন্তু নজরুল সম্পর্কে বা রবীন্দ্রনাথ সম্পর্কে ওখানে যতটুকু দেওয়া হয়েছে এখানে তার চেয়ে একটু বেশি দেওয়া হয়েছে। এরপরে যখন তুমি অনার্সে যাবো দেখবা আরও বিশদ তোমার সাথে আলোচনা করা হচ্ছে, তাই না? তার মানে তুমি যতটুকু পড়তেছো আস্তে আস্তে তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে, ঢুকতে ঢুকতে এক সময় বড় কিছু হচ্ছে। এখন তোমরা যতটুকু দেওয়া হয়েছে, ধরো এসএসসি লেভেলে যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই তোমরা পড়ো নাই। ইন্টারে এসে তোমার এসএসসি লেভেল এবং ইন্টার লেভেল দুইটা একসাথে হয়ে গেল না? তোমার পরিমাণ আরও বেড়ে গেল না? তোমরা তো ঋণগ্রস্ত। তো এই ঋণটা কেন শোধ করতেছো না তোমরা? আর কবে করবা ঋণ শোধ? এই জানার ঋণটা কবে শোধ করবা? কবে কবে শোধ করবা? এই জানার ঋণটা শোধ করবা কবে? দিন দিন তো বাড়তেই আছে ঋণ। এখন থেকে শোধ করতে হবে, এই মুহূর্ত থেকে শোধ করতে হবে। একবারে না পারলে কি হবে? আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি শোধ করা লাগবে, তাই না? আর এই শোধ করাটা হচ্ছে তোমার বই পড়তে হবে, মনোযোগ সহকারে বই পড়তে হবে। তুমি একবারে 1 ঘন্টা তোমার পড়া দরকার নাই। আজকে তুমি 10 মিনিট মনোযোগ দিয়ে পড়ো, কালকে তুমি 25 মিনিট মনোযোগ দিয়ে পড়ো, এরকম তোমার মনোযোগটা বাড়াইতে হবে, তাই না? যে আমি আজকে 10 মিনিট পড়বো, স্যার বলছে আমি আজকে 10 মিনিট পড়বো। কালকে তুমি বলবা স্যার আমি পড়তে পারি নাই, তবে আমি 10 মিনিট এই যে একটা প্যারা পড়ছি, একটা অনুচ্ছেদ পড়ছি, আমি যতটুকু পড়ো অতটুকু যেন তোমার মাথার মধ্যে থাকে, আমাকে বোঝানোর মতন ক্যাপাবিলিটি থাকে, তাহলে তোমার হয়ে যাবে। তারপরে দেখবা তুমি একদিন পড়লাম মনে থাকলো, একবারে আমার দরকার নাই, একবারে পুরো বই পড়ার দরকার নাই, কোনো দরকার নাই। কালকে তুমি ধরো, আমি তোমাদেরকে কালকে পড়া দিব কি জানো? বিলাসী গল্পের প্রথম পেজ পড়া, প্রথম পেজ। আমাদের দরকার নাই সব পূর্ণ পড়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে সম্পূর্ণ পড়বো। এক সময় দেওয়া যাবে কি আমরা পুরোটাই পড়ে দেবো, যে পুরোটা পর তুমি পড়তে পারবা। কালকে পড়া থাকবে কি? বিলাসী গল্পের প্রথম পেজ। এই যে এই এক্সকিউজগুলো যাতে কালকে না থাকে যে আমি বই নাই আমার। তোমাদের বই যদি না থাকে, তোমাদের যদি ফোন থাকে, তোমরা ওখানে যদি ডাউনলোড দাও দেখবা বই চলে আসবে, এসটি বইয়ের সাহিত্য পর্ব চলে আসবে, একেবারে সব জায়গায় পারবা, এমনিতেই বাবা। ঠিক আছে, আমি প্রথম পেজ পড়া দিলাম, প্রথম পেজটা তোমাদের মনোযোগ সহকারে পড়বে। আর এমন কেউ করো না যে সবাই তো পড়বে আমি পড়বো না, এরকম না, সবাইকে পড়তে হবে। সবাই পড়ো, দেখো ক্লাসটাও ভালো হবে, ক্লাস নিতেও ভালো লাগবে। তোমাদের ওখান থেকে প্রশ্ন আসবে যে আমি এই যে প্রথম পেজটা পড়লাম, এখানে লেখক কি বোঝাচ্ছে, এটা তোমাদের মধ্যেও কিছু প্রশ্ন আসবে। যেরকম উদ্ভট যদি প্রশ্ন আসে তুমি সেগুলো পড়বা, আমাকে বলবো স্যার এটা এরকম কেন। উদ্ভট যদি প্রশ্ন আসে, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো ভয় শঙ্কা কিচ্ছু নাই। তুমি একবারে স্ট্যান্ড আপ হয়ে স্যার আমি এটা বুঝি নাই, এইবার বললো কেন। যদি সেটা উদ্ভট প্রশ্ন হয়, প্রশ্ন করা শিখতে হবে। যদি প্রশ্ন করা না শিখো তাহলে কখনোই তুমি স্যাটিসফ্যাকশন হবে না, মেন্টালি স্যাটিসফ্যাকশন পাবা না, কখনোই ভালো কিছু শিখতে পারবা না, একদম সঠিক কিছু শিখতে পারবা না। তর্ক করলেই তোমার সত্যের কাছে আমরা পৌঁছাবো, তাই না? যতক্ষণ আমরা তর্ক করবো না ততক্ষণ পর্যন্ত সত্যের কাছে পৌঁছাইতে পারবো না। তর্কের মাধ্যমে আমাদের সত্যের কাছে পৌঁছাইতে হবে। কারণ তুমি একটা তর্ক করবে, আমি একটা করব, তোমার মাছ থেকে একটা সত্য বেরোবে, আমার মাছ থেকে একটা সত্য বেরোবে। আর আমি শুধু বলেই গেলাম, তোমরা শুনে গেলা, তাহলে আমরা সত্যের কাছে যেতে পারবো না। তর্কের প্রয়োজন আছে, এবং তর্কটা অযৌক্তিক হবে না, যৌক্তিক তর্ক। অযৌক্তিক তর্ক হলে আরো ভেজাল। অযৌক্তিক তর্ক করা যাবে না, যৌক্তিক তর্ক করতে হবে, তাই না? তাহলে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা কালকের থেকে, আমরা কালকে কি পড়া দিছি আমি? প্রথম পেজটা, তাই না? আমরা প্রথম পেজটা পড়বো, ঠিক আছে? সবাই পড়বো, সবাই পড়ে আসবো কালকে। হ্যাঁ, কেউ যাতে আমি না শুনি যে আমি পড়ে আসিনি স্যার। তোমাদের কালকে যদি নতুন কেউ আসে তাদেরকেও তুমি কন্ট্যাক্ট করে বলে দিবা যে স্যার এটা পড়া দিছে, পড়ে আসবা সবাই,
ঠিক আছে? আর তোমরা অতি সবাই যদি ফোন ইউজ করো, ফেসবুক থাকে, তাহলে তোমরা একটা গ্রুপ খুলবা, গ্রুপের মধ্যে সবাইকে অ্যাড করবা, ঠিক আছে? আর ওই যে গ্রুপের মধ্যে সবচেয়ে সমস্যা হয় মেয়েদেরকে উত্ত্যক্ত করা, এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে না। কারণ এরা তো, আমরা সবাই এখানে ইংলিশে কি বলছি, স্টুডেন্টস, তাই না? এখানে আমরা কিন্তু ছেলে মেয়ে ভাগ করতেছি না, ভাগ করতেছি বাংলায় ছাত্রছাত্রী, কিন্তু ইংলিশে আমরা কি বলছি, স্টুডেন্টস, তাই না? সবাই শিক্ষার্থী। আমরা বাংলায় যদি বলি শিক্ষার্থী বলতে হবে, ছাত্রছাত্রীতে ডিভাইড করার আমাদের কোনো মানে হয় না, কারণ তুমিও শিখতে আসছো, সেও শিখতে আসছে, তাই না? আর দেখো এইবার এখন থেকে দেখো মেয়েদের ব্রেন্টের জায়গা কিন্তু ছেলেদের জায়গাটা কিন্তু মেয়েরা দখল করে ফেলতেছে। ব্রেন্টের জায়গায় দেখো আকাশে যাচ্ছে, সব জায়গায় গবেষণায় মেয়েরা আছে, সব জায়গায় মেয়েরা এখন অগ্রগতি ভূমিকা পালন করতেছে। ছেলেরা দিন দিন পিছিয়ে যাচ্ছে। এর কারণ কি? মেয়েদের একাগ্রতা অনেক বেশি ছেলেদের চেয়ে, কিন্তু আমাদের মেয়েদের একাগ্রতাই নাই। কেন? হ্যাঁ, পড়ালেখা লাগবে, তোমরা অনেক ব্রেন, তোমাদের আমি বললাম তোমাদের মেধা, প্রচুর পরিমাণে মেধা আছে, শুধু কাজে লাগাও। ওই সময়টা চলে গেলে কাজে লাগা লাভ হবে না, সময়ে কাজে লাগাইতে হবে। এখন যদি ব্রেনটা তুমি কাজে লাগাও তাহলে তুমি 16 কলা পূরণ করতে পারো, কিন্তু পরে তুমি যদি ব্রেন কাজে লাগাও লাভ হবে না, লাভ হবে না। এখনটাই ব্রেনটা কাজে লাগাও, অন্য কাজ যেগুলো আছে সেগুলো পরে করো, কিন্তু ব্রেনটাকে এখন কাজে লাগাও। ব্রেনটার এখন প্রয়োজন, যখন যেটার প্রয়োজন তখন সেটাকে ব্যবহার করো, পরবর্তীতে অন্য কিছু প্রয়োজন হবে সেটা তখন দেখা যাবে, কিন্তু এখন ব্রেনটাকে কাজে লাগানো প্রয়োজন, এখন ব্রেনটাকে কাজে লাগাও, তাই না? তাহলে কালকে আমাদের বিলাসী গল্পের প্রথম পেজটা পড়া থাকবে, সবাই ভালো করে পড়ছে। আর যদি আমি বললাম কোনো ভয় নাই, শঙ্কা নাই, যদি উদ্ভট কোনো প্রশ্ন থাকে সেটাও বলবা, স্যার এই প্রশ্নটা এরকম, এটা কি, আমি অবশ্যই তার উত্তর, যথাসাধ্য উত্তর দিব, ঠিক আছে? কয়টা বাজে? 7। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের কলেজ টাইম হচ্ছে 9:30টায়, যেহেতু তোমরা দূর দূরান্ত থেকে আসো, তাই না? তাহলে একটু কাজ করবা, হাতে সময় নিয়ে বের হবা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি অটো পাওয়া যায় না, তাই না? একটু সময় নিয়ে হাতে বের হবা। আর সকালবেলা উঠে সবার আগে হচ্ছে কি, তোমাদের একটা রুটিন করা উচিত, তাই না? যে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা পরিকল্পনা তোমার কাজকে অর্ধেক করে দিবে, যে আমার ইন্টার লেভেলটা আমি কিভাবে কাটাবো, এটা তোমার কিন্তু একটা ছক করা লাগবে, একটা স্কেচ করা লাগবে, যে আমি ইন্টার লেভেলটা এইভাবে কাটাবো, তাই না? তাহলে আমি কিভাবে কাটাবো? আমার যেহেতু ইন্টার লেভেলটা পড়ালেখার একটু চাপ বেশি, এসএসসির থেকে ইন্টারে পড়ালেখার চাপ বেশি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সকালে যে ঘুমটা আছে না, সেই ঘুমটা কিন্তু একটু কমায় আনতে হবে। পসিবল? সকালের ঘুমটা আমাদের একটু কমায় আনতে হবে। যদি আমরা এই যে আমাদের 9:30টায় ক্লাস, আমরা যদি 5:30টার থেকে ঘুম থেকে উঠি, তাহলে আমাদের হাতে কত সময় পাচ্ছি? প্রচুর সময়। হ্যাঁ, বয়ে উঠে তো আবার ঘুমায় যাও, ঘুমাও না? অনেকে আছে ঘুমায় না, কিন্তু বেশিরভাগ কিন্তু দেখা যায় উঠার পর আবার ঘুম, তাই না? তাহলে এটা না, ওই সময়টা কাজে লাগাইতে হবে। ওইটা সময় কিন্তু একেবারে পড়ালেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ওইটা। তুমি যদি ওই সময় 10 মিনিট পড়ো না, 10 মিনিটের পড়াটা দেখবা তোমার মধ্যে একবারে দীর্ঘস্থায়ী সময় স্থায়ী হয়ে গেছে মাথার মধ্যে। তো এই জন্য তোমাকে বলতে হবে যে ইন্টার লেভেলটা আমি আসলে বইয়ের সাথে সম্পর্কে থাকবো, বইয়ের সাথে আমার সম্পর্ক থাকবে, বইকে আমি সময় দেবো, তাই না? তাহলে তোমার জীবনটা দেখো, আমি তোমাকে বললাম, এখানে বলে গেলাম, তোমরা যদি বইয়ের সাথে সময় দাও না, ইন্টারের পরে তোমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, যেটা তোমরা কল্পনাও করতে পারতেছো না, এরকম অন্যরকম হয়ে যাবে। তোমাদের ব্যক্তিত্ব অন্য জায়গায় পৌঁছে যাবে। শুধু বই তোমাদের ব্যক্তিত্ব সঠিক করতে পারবে, বই। শুধু পড়ালেখা তোমাদের ব্যক্তিত্বকে অনন্য জায়গায় নিয়ে যাবে। পড়ালেখা করো, তোমাদের ব্যক্তিত্ব অনন্য জায়গায় চলে যাবে। তোমাদেরকে যারা সম্মান করা শুরু করবে, মানুষ না ও খুব জানে, ওকে একটা কথা বললে ও জানে, এই যে জানার জায়গাটা বৃদ্ধি করতে হবে। উপর দিয়ে অনেকে হিংসা করতে পারে, তাই না? কিন্তু সবাই তোমাকে সম্মান করবে, পিছনে সম্মান করবে, না ও পারে, এই ব্যাপারগুলো জানা আছে, এগুলো আমি পারি না, ও পারে, তাই না? তুমি মানুষকে ওই জায়গাটায় আটকাইতে পারবে যেখানে জানার জায়গায়। অনেকে দেখবা শক্তিশালী থাকে, তাই না? বাহুবল দিয়ে অনেক কিছু করা যায় না, কিন্তু জানার জায়গা থেকে অনেক কিছুই করা যায়। এই কথা বলো না, তাই না? এই জন্য আমি বলি তোমাদেরকে, তোমরা একটা স্কেচ করো যে আমি আমার এই 2 বছরটা কিভাবে কাটাবো। এটা প্রথমেই প্ল্যানিং করে নিবা যে আমি 2 বছরটা কিভাবে কাটাবো।
এই 2 বছরটা আমার কি কি থাকবে, এর মধ্যে যদি তোমরা ধরো যে আমি আড্ডা থাকবে, আমি বলতেছি না শুধুই তোমাদের নিরামিষ পড়ালেখা থাকবে, এরকম না, আড্ডা থাকবে, মজা থাকবে, সব কিছু থাকবে, দুষ্টমিও থাকবে, কিন্তু অভদ্রতা থাকবে না, তাই না? অভদ্রতা থাকবে না, অসভ্যপনতা থাকবে না। দুষ্টমি থাকুক, দুষ্টমি আর অসভ্যপনতার মধ্যে কিন্তু তফাৎ আছে, তাই না? এগুলো ফাইন্ড আউট করতে হবে যে এগুলো আমার মধ্যে থাকবে না। তবে আমি আগামী 2 বছরের মধ্যে একটা ভালো মানুষ, একটা ব্যক্তিত্ববান মানুষে পরিণত হব। এটা তোমাদের প্রথমে রাখা লাগবে যে আমি আগামী 2 বছরের মধ্যে একজন ব্যক্তিত্ববান এবং ভালো মানুষে পৌঁছাবো, তাই না? এইটা তোমার প্রথমে নিয়ত হচ্ছে এটা। তারপরে তুমি দেখো, তোমার ডিসকাস করো যে আমি সকালে ঘুম থেকে উঠলে আমি বই পড়তে পারবো, তারপরে এরকম আমার বিকালবেলা কি করতে হবে না করতে হবে সব কিছু তুমি ছক অনুযায়ী করবা। এই ছক অনুযায়ী করলেই তোমার লাইফটা একেবারে এস্টাবলিশড হয়ে যাবে। পাংচুয়ালিটি যাকে বলে সময় অনুবর্তিতা, তাই না? পাংচুয়ালিটি আমাদের হওয়া লাগবে, সময় অনুবর্তিতা, সময়ের মূল্য দিতে হবে, দ্য ভ্যালু অফ টাইম, তাই না? সময়ের মূল্য বুঝতে হবে। সময়কে যদি তুমি সময় না দাও, এক সময় কিন্তু সময়ও তোমাকে আর সময় দিবে না, তাই না? আর সফলতা কাকে বলে? তোমার ছোট্ট ছোট্ট যেই সফলতাগুলো আছে সেগুলো মিলেই তোমার একটা বৃহৎ সফলতা, তাই না? ছোট ছোট তোমাকে এই যে সফলতা, যে আজকে আমি স্যার আজকে আমাকে 10টা পেজ পড়া দিচ্ছে, একটা পেজ পড়া দিচ্ছে, এটা আমি পড়ে সাকসেস হবো, তাই না? এই যে ছোট ছোট সাকসেসগুলো মিলাই এক সময় একটা বৃহৎ সাকসেস হবে, তোমার জীবনের এই সফলতা আসবে, তাই না? এটা আসবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এই যে এই বয়সে তোমাদের যদি আমরা 18 বছর বয়স করি, দেখবা এখানে অনেক কুমন্ত্রণা আসবে, মনের ভিতর থেকেও কুমন্ত্রণার জন্ম হবে, আশেপাশের থেকে অনেক কুমন্ত্রণা আসবে, তোমার কানে আসবেই, মন থেকেও আসবে, বাহির থেকেও আসবে। এই কুমন্ত্রণাগুলো কি করতে হবে জানো? অ্যাভয়েড করতে হবে, কারণ ভালো কিছুর জন্য। ছোট তুমি মনে করো এখন আমি ছোট্ট ক্ষণিকের আনন্দের জন্য, তুমি যদি ক্ষণিকের আনন্দকে নিজে ভাষায় ফেলাও, তাহলে তুমি দীর্ঘস্থায়ী দুঃখের মধ্যে চলে যাবা। যদি ক্ষণিকের আনন্দের জন্য তুমি তোমাকে ভাষায় দাও, তাহলে তুমি কিন্তু দীর্ঘস্থায়ী দুঃখের মধ্যে তোমাকে যেতে হবে। সেটা মনে রাখবা যে আমি দীর্ঘস্থায়ী দুঃখের মধ্যে কেউ যেতে চায়? কেউ চায় না। আমরা চাই সবাই সুখের মধ্যে থাকতে, তাই না? তো এই যদি তুমি সুখের মধ্যে থাকতে চাও, তাহলে এই যে ক্ষণস্থায়ী যে সুখগুলো আছে সেগুলোকে তোমাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে জীবন থেকে, তাই না? পরিশ্রম করা শিখতে হবে, পরিশ্রম করা ছাড়া তুমি কখনোই সফলতা হতে পারবে না। কালকে বন্ধ থাকলে আমাদের হচ্ছে আবার বৃহস্পতিবারে ক্লাস হচ্ছে, তাই না? তাহলে বৃহস্পতিবারে পড়াটা পড়ে আসবা। আর সবাই, আমি যেখান থেকে, শুধু আমার সাবজেক্ট না, সব সাবজেক্টে একটু একটু পড়ো, পড়ে দেখো, পড়ে মজাটা নাও, যতক্ষণ পর্যন্ত তোমার মন চাপে ততটুকু পড়ো, আবার পড়ো। একবারে ডাইরেক্ট বসে পড়ো না যে একবারে আমি শেষ করে ফেলাবো, এরকম না, একটু একটু পড়ো, সময় দিয়ে পড়ো। নাস্তা করো, ধরো একটু পড়লা, নাস্তা করলা, আবার পড়লা, আবার একটু কথা বললা, বাড়ির সবার সাথে কথা বললা, আবার পড়লা, তোমার এটাই তো নাকি? বাড়ির একটু কাজ করলা, পড়লা। এমন না যে অনেকে ছেলেদের মধ্যে আছে যেটা হচ্ছে বাইরে গেলে আড্ডা দিতেই থাকো, এরকম আড্ডা দেওয়ার সময় নাই। আড্ডা দিয়ে কী হবে? অত কোনো কাজে আসবে তোমার আড্ডা? কোনো কাজে আসবে না। হ্যাঁ, মনের আনন্দের ধরে রাখার জন্য তুমি আড্ডা দিতে পারো, এবং গঠনমূলক আড্ডা। কিন্তু তোমাদের এখানে আমি কখনোই গঠনমূলক আড্ডা কোথাও দেখিনি। ওখানেও তোমাদের কোনো আড্ডায় আমি দেখিনি পড়ালেখা নিয়ে আলোচনা উঠছে, কখনো আমি দেখি নাই। তোমাদের যখন আড্ডা হবে সেখানে পড়ালেখা নিয়ে আলোচনা করো, সেখানে তোমরা ভালো কিছু নিয়ে আলোচনা করো, তাই না? তোমরাও সেটা বলো। এরকম করলে কি হবে? যখনই যে গ্রুপ স্টাডি যাকে বলে, যদি তোমরা এখন গ্রুপ স্টাডি করতে, ধরো আমি একটা আলোচনা করলাম আজকে, এখন কথা বললাম না, এগুলো যদি তুমি একটু তোমার অবসর টাইমে কি করলা, তোমরা সবাই বসে বললা স্যার যে আজকে এগুলো বললো, কোনগুলো তোর মনে আছে, আমার কোনগুলো মনে আছে, বা কোনগুলো আমাদের ধারণ করতে হবে আর কোনগুলো বাদ দিতে হবে, তোমরা নিজেরাই আলোচনা করলা। তাহলে কি হবে? তোমাদের মধ্যে আসবে, মানে তোমার কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস আসবে যে আমি পারবো, বা ইচ্ছা জাগবে যে আমাকে এগুলো করতে হবে, তাই না? ইচ্ছা জাগবে। আর এই ইচ্ছাটা যখন জাগবে, তখন দেখবা তুমি তোমাকে ধরে রাখতে পারবে না, তোমার এমনিতেই সব কিছু হয়ে যাবে, খালি ইচ্ছাটা জাগাইতে হবে। আর একটা কথা বলছিলাম, পুরো সেন্টেন্সের পরে কি লাগাইতে হবে? হোয়াই, কেন, তাই না? কেনটাও জানা দরকার। কেন আমি যে পড়ালেখা করব, কেন? যখনই তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন তুমি সেটা করতে আরও আগ্রহ প্রকাশ করবা, আরও তোমার ভালো লাগবে। এজন্য কনসেপ্টটাও ক্লিয়ার করা লাগবে যে আমি কলেজে আসতেছি কেন, বা আমি বেঁচেই আছি কেন, তাই না? এই কেনটা, হোয়াই,
হোয়াইটা সব সময় প্রত্যেকটা সেন্টেন্সের পরে হোয়াই লাগাবা, হোয়াই। স্যার এসব কথা কেন বলতেছে, আমি শুনতেছি কেন, আমার বাবা মা আমাকে কলেজে পাঠাচ্ছে কেন, তাই না? এই কেনটা যখনই পাবা তখন দেখবা কতগুলো উত্তর প্রশ্ন, আরও প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো সলভ করতে করতে তুমি একেবারে সত্যের কাছে পৌঁছায় যাবা, তাই না? আর আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এই সত্যের কাছেই যাওয়া। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আরও 3 মিনিট আছে আমার, তাই না? আর যেটা বললাম, ভাই কি আলাপ কিসের? মারিয়া, মারিয়া না তুমি? আর কালকে যদি তোমাদের প্রশ্ন যেগুলো আছে প্রশ্ন করে নিয়ে আসবা। সবচেয়ে বড় কথা, স্যার টিচারদেরকে প্রশ্ন করবা সবাই। মনের মধ্যে কোনো খট থাকলে সেটা সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা, স্যার এটা কি? এটা আমাকে না, যে কোনো টিচারকে প্রশ্ন করবা, স্যার এটা আমি বুঝতেছি না, তাই না? যে কোনো স্যারকে, যদি কোনো স্যার দেখবা রাগারাগি করবে না, বেশি গরম দেখা, সেই স্যারকে আরো বেশি প্রশ্ন করবা, আরো বেশি প্রশ্ন করবা, স্যার এটা আমি পারি নাই। যদি তুমি না পারো, তোমার 100 বার শিখাই দিতে বাধ্য একজন টিচার, তোমার বুঝতে না পারবো, তাই না? স্যার আমি এটা বুঝি নাই, আবার বুঝাই দিবে, আবার বুঝাই দিবে, 100 বার সে বুঝাই দিবে। কিন্তু তুমি লজ্জা পাও না যে আমি যদি স্যারকে বলি স্যার আমার কি করে, এই লজ্জা পাও না। এই লজ্জা পাইলে তুমি কি করবা? জানা থেকে দূরে চলে যাবা, বুঝা থেকে দূরে সরে যাবা। এই জন্য তোমাকে লজ্জা পাওয়া যাবে না, বলতে হবে স্যার আমি এটা বুঝি নাই। অন্যরা হাসে হাসুক, তাতে কি আসে যায়, আমি বুঝি নাই, কিন্তু সত্য কথা, তাই না? অন্যরা বলতে পারে এটা বুঝে নাই, আবার অনেক টিচার বলবে এরকম, যে বুঝে নাই সে কিন্তু এবার গাধা, তাই না? তখন লজ্জা তুমি বলার শালা আমি গাধা হবো, আমি বুঝি নাই, বুঝতে পারিনি, কি আছে এখানে? না বুঝা স্বাভাবিক, তাই না? আমি স্টুডেন্ট মানুষ, আমি বুঝবো না, এটাই স্বাভাবিক। আমি যদি সব বুঝতাম তাহলে তো আমি স্টুডেন্ট থাকতাম না, আমি তো টিচার হয়ে যেতাম। তুমি বুঝবা না, এটাই স্বাভাবিক। যদি না বুঝো, স্যারকে প্রশ্ন করবা, স্যার আমি এটা বুঝি নাই। ঠিক আছে? তাহলে আর ক্লাসে আস্তে আস্তে বাড়তিছে উপস্থিতি। আমি চাচ্ছি কি এই সপ্তাহ পরে যেন ক্লাস ভরপুর থাকে। সবাইকে তোমরা যে যেখান থেকে পারো, এই শোনো, যে যেখান থেকে পারো তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে সবাইকে ক্লাসে আসতে বলবা। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবা। আর নিজের যত্ন নিজেই নিবা, নিজের যত্ন নেওয়া প্রয়োজন। ঠিক আছে, নিজের যত্ন নিবা, ভালো থাকো।